হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সৌরভ। আজকে এইচএসসি মূলত ২৬ ব্যাচের জন্যই কোষ রসায়ন একদম একাডেমিক ডিটেইলভাবে ক্লাস নিব। কোষ রসায়ন পাঠটা তোমরা আমার বোর্ড এবং লেখা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আর সবাই কথা কি ঠিকঠাকভাবে শুনতে পারতেছো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ, আর বোর্ডটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আর সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন দাও এবং তোমাদের যারা পরিচিত যারা আছে সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সাউন্ড মনে হয় ক্লিয়ার আছে, বোর্ডও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের শুরু করি। এবং কার্বোহাইড্রেট পার্টটা কিন্তু অনেক জটিল। আমরা আজকে শুরুতেই কার্বোহাইড্রেট পার্টটাই পড়বো। হ্যাঁ, অবশ্যই এইচএসসি ২৬ ব্যাচের জন্যই আসলে কোষ রসায়ন ক্লাসটা নিচ্ছি, এবং এটা একটু যেহেতু তোমার ডিটেইলভাবে ডিটেইল পড়াবো যাতে বুঝতে পারো। এটা অ্যাডমিশনের না, এটা একাডেমিক বেস ক্লাসই নিব আর কি। হ্যাঁ, একাডেমিক যাতে তোমাদের একদম হাতে ধরে ধরে ৫টা ক্লাস লাগুক বা ৬টা ক্লাস লাগুক, পুরো ডিটেইলই পড়াবো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই বুঝাই দিব একদম। ওকে, ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো তাহলে কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? কার্বন হাইড্রেট মানে কি? পানি। হাইড্রেট মানে কি? পানি। কার্বন প্লাস পানি। কার্বোহাইড্রেট মানে কি? কার্বন প্লাস পানি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কার্বোহাইড্রেটকে বলতে পারি কার্বনের জলায়ন। কার্বোহাইড্রেটকে কি অপর কি কি নামে ডাকা যেতে পারে? কার্বনের জলায়ন বলা যেতে পারে। কার্বনের জলায়ন বলা যেতে পারে। কার্বোহাইড্রেটকে কি বলা যেতে পারে? কার্বনের জলায়ন বা পানিযুক্ত কার্বন। আর কি বলা যেতে পারে? পানিযুক্ত কার্বন। পানিযুক্ত কার্বন বলা যেতে পারে। হ্যাঁ, পানিযুক্ত কার্বন। এবং তুমি যদি এখানে যদি অনুপাত করা যায় কার্বনের জলায়ন, এটাকে কার্বন একটা আছে, হাইড্রোজেন দুইটা আছে, আর অক্সিজেন একটা আছে। মানে কার্বোহাইড্রেটকে আমরা যদি ভাঙি তাহলে কি কি পাবো? 1:2:1। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত পাবো? 1:2:1। এটা কিন্তু তোমার একটা পুরাতন সংজ্ঞা আর কি। হ্যাঁ, যে তোমার সব ক্ষেত্রে যে 1:2:1 মানেই যে তোমার কার্বোহাইড্রেট, ব্যাপারটা এমন না। আবার তোমার আবার অনেক কার্বোহাইড্রেট আছে যেগুলোতে আজ তোমার 1:2:1 অনুপাত মিলবে না। হ্যাঁ, যেমন একটা সংকেত আছে C12H22O11। হ্যাঁ, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, কিন্তু দেখো এখানে কিন্তু 1:2:1 অনুপাত কিন্তু মেলে নাই। 1:2:1 অনুপাতটা মেলে নাই। হ্যাঁ, তাহলে তোমার কার্বোহাইড্রেট হওয়ার জন্য কিছু শর্ত আছে। কি কি শর্ত আছে আমরা এই শর্তগুলো একটু পড়বো। তাহলে কার্বোহাইড্রেট হওয়ার কিছু শর্ত আছে, আর তোমরা সবাই ক্লাসটা একটু নোট করতে থাকো। হ্যাঁ, ক্লাসটা একটু নোট করো, খাতা কলম নিয়ে বসে নোট করো। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেট হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি? যেমন অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে। 1 নম্বর শর্ত কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ হতে হবে। অ্যালডিহাইড 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 মানে হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে। 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 হ্যাঁ, কিটোন গ্রুপ থাকতে হবে। অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে। তাহলে কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি? 1 নম্বর শর্ত আছে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে তোমার পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে। কি থাকতে হবে? পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে। পলিহাইড্রিক অ্যালকোহল পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে। পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে মানে তোমার OH মূলক, এই OH মূলক একের অধিক থাকতে হবে। OH মূলক একের
মোর দ্যান অন হতে হবে, ওএইচ মূলক কত থাকতে হবে, একের অধিক, এক সিঙ্গেল থাকলে হবে না, তাহলে ওএইচ মূলক কি থাকতে হবে, একের অধিক থাকতে হবে। হ্যাঁ, আর একটা শর্ত হচ্ছে তোমার 1:2:1 অনুপাত হতে হবে। হ্যাঁ, তাহলে এই দুইটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে, আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে। এবং পলিহাইড্রিক অ্যালকোহল মানে কি, অ্যালকোহল মূলক একের বেশি থাকতে হবে, অ্যালকোহল মূলক কতর বেশি থাকতে হবে, একের বেশি থাকতে হবে। ওকে, আচ্ছা এখন তোমার দেখো, আচ্ছা তাইলে শর্করা, আমরা কিছু জিনিস খেয়াল করি ভুল, হ্যাঁ কিছু আমরা ভুল জানি যেগুলো আসলে ভুল। শর্করা 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 এক নাম্বার কথা, শর্করা কিন্তু 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 1:2:1 মানে না। শর্করা কিন্তু 1:2:1 হয় না। কার 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 হয় না, 1:2:1 হয় না কার কার? শর্করা কিন্তু 1:2:1 হয় না, শর্করা কিন্তু 1:2:1 হয় না। যেমন এই ক্ষেত্রে আমরা একটা যৌগ একটু আগে আমরা লিখছিলাম যে C12, অনেকগুলাই আছে, আমরা দুইটা যৌগ কমনলি জানি, C12H22 ও 11, এটা আছে সুক্রোজ। সুক্রোজ, ওকে সুক্রোজ। তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো কে কোন কলেজ থেকে জয়েন করছো, কে কোন কলেজ থেকে জয়েন করছে। হ্যাঁ, তাহলে সুক্রোজ। আর একটা আমরা জানি ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজের সংকেত কি, C5H10O4, O4 C5H10O4। দেখো এখানেও কিন্তু 1:2:1 হচ্ছে না, তাহলে শর্করা কিন্তু তোমার 1:2:1 হয় না, কার? সুক্রোজের হয় না, ডিঅক্সিরাইবোজের হয় না। ওকে, তারপরে খেয়াল করে দেখো যেমন তোমার ফর্মালডিহাইড HCHO, এটা কি শর্করা? একটু কমেন্ট করে জানাতে পারো, HCHO এটা কি শর্করা? এটা কি শর্করা? দেখো এখানে কিন্তু কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, 1:2:1 কিন্তু হচ্ছে, তারপরে কিন্তু এটা শর্করা না। কেন না আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ, একটু পরে বলতেছি। তারপরে তোমার কিছু যৌগ আছে আমরা অলরেডি জানি, যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন মানে এই যে কার্বোহাইড্রেট তা না, এর সাথে তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সাথে নাইট্রোজেন থাকতে পারে, আবার সালফারও থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা একটা যৌগ জানি গ্লুকোসামিন। হ্যাঁ, এটাতে দেখো গ্লুকোসামিন, এটাতে কিন্তু অ্যামিন মূলক আছে, গ্লুকোজের সাথে কি মূলক আছে, গ্লুকোসামিন। দেখো অ্যামিন মূলক আছে, কি মূলক আছে, অ্যামিন মূলক আছে। এটাও কিন্তু একটা কার্বোহাইড্রেট, গ্লুকোসামিন এটাও কি এক ধরনের কার্বোহাইড্রেট। ওকে, গ্লুকোসামিন এটাও এক ধরনের কার্বোহাইড্রেট। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত তো আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, গ্লুকোসামিন এটাও তোমার কার্বোহাইড্রেট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শর্ত কি কি পড়লাম, কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি কি পড়লাম? দেখো শর্তগুলো কি কি পড়লাম, শর্ত পড়লাম তোমার এই যে তোমার অ্যালডিহাইড বা কিটোন মূলক গ্রুপ থাকতে হবে, আর পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে। তাহলে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে, আর পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে হবে। ওকে, এই দুটা শর্ত আমরা জানি। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার খেয়াল করে দেখো। আচ্ছা, তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাও, সেটা হচ্ছে CH3COOH এটা কি কার্বোহাইড্রেট? CH3COOH এটা কি কার্বোহাইড্রেট? CH3COOH এটা কি কার্বোহাইড্রেট বা শর্করা? দেখো আমরা যদি এটাকে ভাঙি, দেখো এখানে কার্বন কয়টা, দুইটা, কার্বন দুইটা, হাইড্রোজেন চারটা, আবার অক্সিজেন দুইটা, 1:2:1 কিন্তু হচ্ছে, বুঝা গেছে? তারপরে কিন্তু এটা কার্বোহাইড্রেট না, এটা কার্বোহাইড্রেট না। কেন না? তুমি যদি একটু ভেঙে দেখো, কার্বনের হাতে তোমার কার্বন
আর একটা কার্বন, কার্বন, এই কার্বনের সাথে তোমার 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে। আর এই কার্বনের সাথে তোমার, এটা তো C+H মূলক, দেখো এখানে কিন্তু কোনো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ কিন্তু এখানে নাই। ওকে, তারপরে এখানে OH মূলকও নাই, এখানে কি মূলক নাই? OH মূলক নাই। আমরা শর্ত কি বলছিলাম? পলিহাইড্রিক অ্যালকোহল হতে হবে, মানে OH মূলক থাকতে হবে। তারপরে তোমার এখানে পলিহাইড্রিক, তোমার এখানে অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে, তাহলে এখানে অ্যালডিহাইড বা কিটোন মূলক তো নাই। এই জন্য দেখো 1:2:1 হওয়া সত্ত্বেও কিন্তু এটা তোমার কার্বোহাইড্রেট না, 1:2:1 হওয়া সত্ত্বেও কিন্তু এটা কার্বোহাইড্রেট না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস আমি বলি, খেয়াল করে দেখো, দেখো 1 2 3 4 5 6, ওকে 6। আচ্ছা, এবার এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন OH OH H OH H OH H OH H OH, দেখো এটা সরবিটলের সংকেত, এটা কার সংকেত? সরবিটল। 6টা OH মূলক আছে, দেখো 1 2 3 4 5 6, সরবিটল। এটা কি কার্বোহাইড্রেট? একটু কমেন্ট করে জানাও তো, এটা কি কার্বোহাইড্রেট? সরবিটল, এটা কি কার্বোহাইড্রেট? সরবিটল, এটা কি কার্বোহাইড্রেট? এখানে কিন্তু 6টা পলিহাইড্রিক অ্যালকোহল আছে, কিন্তু এখানে কিন্তু অ্যালডিহাইড বা কিটোন মূলক কি আছে? অ্যালডিহাইড বা কিটোন মূলক কি আছে? এখানে নাই। তারপরেও কিন্তু এটা কার্বোহাইড্রেট, এটা কিন্তু কার্বোহাইড্রেট। কারণ কি? আমরা সংজ্ঞাটা কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি জানো? কার্বোহাইড্রেটের সংজ্ঞা হচ্ছে, দেখো কার্বোহাইড্রেটের সংজ্ঞা, তাহলে যদি পরীক্ষাতে আসে কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট কি, এর সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। সংজ্ঞা কি হবে? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, মানে তোমার OH মূলক একের অধিক থাকতে হবে। পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা এদের উদ্ভূত কোনো যৌগ, মানে এদের উৎপাদিত কোনো যৌগ, কোনো যৌগকে আমরা কি বলবো? কার্বোহাইড্রেট বলবো। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি? সংজ্ঞা কি? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা এদের উদ্ভূত কোনো যৌগ, এদের উদ্ভূত কোনো যৌগ, এটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট কি যদি সংজ্ঞা আসে, কি বলবো? কার্বোহাইড্রেট কি? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা এদের উদ্ভূত কোনো যৌগ। এখন তুমি খেয়াল করে দেখো যে এটা, এখানে এটা কিন্তু দেখো গ্লুকোজের 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন। এখন গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের সংকেতে তোমার এটা পুরাটাই সেম, জাস্ট গ্লুকোজের এখানে CHO বসাই দিলেই কিন্তু দেখো এটা গ্লুকোজ হয়ে যাচ্ছে। তাহলে গ্লুকোজের এই যে তোমার যে OH-টা, এটাকে আমরা সরাই দিয়ে, মানে এই গ্লুকোজ থেকে আসলে সরবিটলটা তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হয়? সরবিটল তৈরি হয়। হ্যাঁ, সরবিটলের ক্ষেত্রে জাস্ট এই যে OH-টা, আমরা তো এখানে যদি একটু ভেঙে লিখি, এখানে তোমার খেয়াল করে দেখো CHO তো, তাই তো? তাহলে এখানে ডাবল বন্ড আর এখানে তোমার এখানে ডাবল বন্ড, কার্বনের সাথে এখানে আমার ডাবল বন্ড আর এখানে H। দেখো এটাই কিন্তু তোমার CHO। এখন আমাদের কাজ কি? জাস্ট এই H-টাকে এখানে নিয়ে আসছি, দেখো মানে এই H-টাকে এনে এখানে আমরা OH লিখছি। হ্যাঁ, আর বাকি দুই হাতে তোমার 2টা হাইড্রোজেন যুক্ত করে দিছি। হ্যাঁ, মানে এটা একটা তোমার হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। আমরা গ্লুকোজের সাথে যখন হাইড্রোজেন যুক্ত করব তখন সেটা হয় যে সরবিটল, তখন সেটা কি হয়ে যাচ্ছে? সরবিটল। তাহলে দেখো এটা গ্লুকোজ থেকে উৎপাদিত হচ্ছে, তাহলে অবশ্যই তোমার সরবিটলটা কি? কার্বোহাইড্রেট। সরবিটলটা কি হবে? কার্বোহাইড্রেট। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো সরবিটল কেন কার্বোহাইড্রেট। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আমরা আসি এবার আমরা রাসায়নিক, এবার কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন করবো আমরা। হ্যাঁ, কার্বোহাইড্রেটের কি করবো? ক্লাসিফিকেশন।
রাসায়নিক গঠনের উপর ভিত্তিতে, রাসায়নিক গঠনের উপর ভিত্তিতে, এটা তোমার কিন্তু রিটেনে আসে, হ্যাঁ, রাসায়নিক গঠনের উপর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা 4 ভাগে ভাগ করি। রাসায়নিক গঠনের উপর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করি? 4 ভাগে। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, শোনো, স্যাকারাইড কথা আসে স্যাকারিন থেকে, বা স্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট। স্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট, হ্যাঁ, মনোস্যাকারাইড। তারপরে তোমার মনোস্যাকারাইড বা এটাকে বলা হয় এক শর্করা। মনো মানে এক, আর স্যাকারাইড মানে কি? শর্করা। এটাকে কি বলা হয়? এক শর্করা বলা হয়, এক শর্করা বলা হয়, মনোস্যাকারাইড বা এক শর্করা, হ্যাঁ। তারপরে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, দ্বি শর্করা। তারপরে তোমার অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, হ্যাঁ, অলিগো মানে কি? স্বল্প, অলিগো মানে কি? স্বল্প বা কম, ঠিক আছে, কম। আর একটা আছে পলিস্যাকারাইড, আর একটা কি স্যাকারাইড? পলিস্যাকারাইড। তাইলে তোমার কি কি আসতেছে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখন মনোস্যাকারাইডের সংজ্ঞা কি? যে কার্বোহাইড্রেটকে ভাঙলে, মানে যে কার্বোহাইড্রেটকে ভাঙা যায় না তাকে মনোস্যাকারাইড বলে। এটা কিন্তু না। দেখো, গ্লুকোজ কি একটা মনোস্যাকারাইড না? আমরা জানি গ্লুকোজ কি একটা মনোস্যাকারাইড, C6H12O6। তাহলে মনোস্যাকারাইড মানে কি? যে কার্বোহাইড্রেটকে আর ভাঙা যায় না, এটা কিন্তু না। কারণ গ্লুকোজকে কিন্তু ভাঙা যায়। এক অণু গ্লুকোজ ভেঙে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করি না গ্লাইকোলাইসিসে। আমার কথা কি বুঝছো? গ্লুকোজ, এক অণু গ্লুকোজ ভেঙে আমরা কি তৈরি করি? 2 অণু পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস। গ্লুকোজে কিন্তু ভাঙা যায়, কিন্তু পাইরুভিক অ্যাসিড কি শর্করা? পাইরুভিক অ্যাসিড কিন্তু শর্করা না। তাইলে মনোস্যাকারাইডকে হাইড্রোলাইসিস করা যায়, অবশ্যই আদ্র বিশ্লেষণ করা যায়। হাইড্রো মানে কি? পানি, আর লাইসিস মানে কি? বিশ্লেষণ। বোঝা গেছে? করা যায়। কিন্তু মনোস্যাকারাইডের সংজ্ঞার ক্ষেত্রে কি হবে? যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না। তুমি গ্লুকোজকে ভেঙে আর কোনো কার্বোহাইড্রেট একক পাবা না। ওকে ভাঙা যাবে, কিন্তু তুমি সেটা কার্বোহাইড্রেট পাবা না। তাহলে যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না তাকে বলা হয় মনোস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে আমাদের মনোস্যাকারাইডটাই পড়তেছিলাম, তাই তো? মনোস্যাকারাইড। এখন আসি, এই মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত বলো তো? তোমরা একটু কমেন্ট করে জানাও, মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত? মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত? আমরা এই মনোস্যাকারাইডটা সম্পর্কে আগে পড়ে আসি, হ্যাঁ। একটু কমেন্ট করে জানাও তো, মনোস্যাকারাইডের ক্ষেত্রে, মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত? মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত? মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত? আচ্ছা, তাহলে সংজ্ঞা কি? যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আমরা সংজ্ঞাটা অলরেডি পারি, আমি আর লিখতেছি না। ওকে, এখন মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা 3 থেকে 10। মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত? 3 থেকে 10, নট 1। 1 2 কেন না? দেখো, তোমার 1 কার্বন বিশিষ্ট যদি হয়, 1 কার্বন বিশিষ্ট যদি হয়, সেটার ক্ষেত্রে তোমার সংকেত আসে H, CH বা তোমার CH2O আসে, হ্যাঁ। এটাকে আমরা একটু আগে লিখছিলাম না, HCHO। এটা তো কার্বোহাইড্রেট না। আর এখানে তোমার অ্যালডিহাইড মূলক থাকলেও এখানে কিন্তু OH মূলক আসতেছে না, পলিহাইড্রক্সি অ্যালকোহল হচ্ছে না, এই জন্য কিন্তু না। আবার 2 কার্বন যদি তুমি লেখো তাহলে তোমার সংকেত কি দাঁড়াচ্ছে? C2H4O2, যেটাকে আমরা একটু আগে লিখছিলাম CH3COOH, CH3COOH। এইটাতেও দেখো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই, ঠিক আছে। আবার OH মূলকও এখানে নাই, এই জন্য তোমার 2 নাম্বার কার্বন বিশিষ্ট হয় না, মনোস্যাকারাইড হয় না। তাহলে মনোস্যাকারাইড 1 নাম্বার কার্বনও না, 2 নাম্বার কার্বনও না। মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত থেকে শুরু? 3 থেকে শুরু। মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত থেকে শুরু? 3 থেকে শুরু, মানে 3 থেকে 10। এখন আমরা এই যে মনোস্যাকারাইডের ক্ষেত্রে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলি ট্রায়োজ, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলি টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলবো পেন্টোজ, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলবো আমরা হেক্সোজ, 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলবো হেপ্টোজ, হ্যাঁ। তারপরে 8 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আছে, 9 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আছে, 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আছে। তাহলে আমরা এই জিনিসগুলো একটু পড়ি, ওকে। দেখো, দেখো, তাহলে এটা আমরা একটু খেয়াল করি, তোমরা একটু নোট করো, হ্যাঁ, নোট করো সবাই। তাহলে আমরা
কি লিখবো, কার্বন সংখ্যা। একটু সুন্দর করে নোট করবা, এখানে লিখবো কার্বন সংখ্যা। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, কার্বন সংখ্যা। তারপরে হচ্ছে নাম, কার্বোহাইড্রেটের নাম কি বলবো আমরা। তারপরে আমরা লিখবো হচ্ছে অ্যালডোজ, অ্যালডোজ, আর একটা লিখবো কিটোজ। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা একটু বুঝে আসি, এই সবটা তো আমরা পূরণ করব, তার আগে একটা জিনিস বুঝে আসি, সেটা হচ্ছে দেখো কার্বন কার্বন কার্বন, আমরা একটা কার্বোহাইড্রেট লিখবো, তাহলে অ্যালডিহাইড মূলক থাকবে। এখন আচ্ছা, আর একটা জিনিস তোমাকে আমি বলি, দেখো CHO কার্বন ওইস ওইস, এটা কি একটা কার্বোহাইড্রেট? কমেন্ট করে জানো, এটা কি একটা কার্বোহাইড্রেট? এখানে দেখো পলিহাইড্রক্সি অ্যালকোহল আছে, আবার অ্যালডিহাইড মূলক আছে, কিন্তু এটা কার্বোহাইড্রেট না। কারণ আমরা এই যে ওইসটা পাচ্ছি, এই যে ওইসটা পাচ্ছি না, ওইস পাচ্ছি কি থেকে? পানি থেকে। পানি ভেঙে যে তোমার কি তৈরি হয়, ওইস মাইনাস তৈরি হয়, প্লাস এইচ প্লাস তৈরি হয়। ঠিক আছে, এই জন্য দেখবো আমরা একটা কার্বনের এক পাশে ওইস লিখবো আর এক পাশে এইচ লিখবো, কারণ এই পানি ভেঙে তোমার ওইস আর এইচ হচ্ছে, এক কার্বনে দুইটা ওইস থাকবে না, এটা একটু মাথায় রাখবা। একই কার্বনে দুইটা ওইস কখনোই থাকবে না, একই কার্বনে দুইটা ওইস থাকবে না। হ্যাঁ, মানে একটা কার্বনের ক্ষেত্রে একটা ওইস থাকবে আর একটা এইচ থাকবে। তাহলে তোমার দেখো এখানে আমরা ওইস দিব, এখানে এইচ দিব, আবার এখানে ওইস দিব, এখানে এইচ দিব, আর একটা হাত তো তোমার হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। ঠিক আছে, এইটাকে একটা অ্যালডোজ আমরা বলতে পারি। আর একটা জিনিস মাথায় রাখবা, বায়োলজি বইয়ের কোথাও যদি ওজ থাকে, ওজ মনে রাখবা সেটা একটা কার্বোহাইড্রেট, সেটা কি একটা কার্বোহাইড্রেট। ওজ থাকলে সেটা কি একটা কার্বোহাইড্রেট। আর যদি কোথাও এস থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবা এস থাকলে সেটা এনজাইম, এস থাকলে সেটা কি হবে? এনজাইম। তাহলে ওজ থাকলে কার্বোহাইড্রেট, আর এস থাকলে কি? এনজাইম। আর এনজাইম বা প্রোটিন, আমরা কি জানি এনজাইমগুলো সবসময় কি হয়? প্রোটিন হয়। এনজাইমগুলো সবসময় কি হয়? প্রোটিন হয়। তাহলে ওজ মানে কার্বোহাইড্রেট, ওজ মানে কি? কার্বোহাইড্রেট। আর এজ মানে কি? এজ মানে হচ্ছে তোমার এনজাইম বা প্রোটিন। তাহলে তোমরা একটা জিনিস আমাকে কমেন্ট করে জানাতে পারো, বলো তো সুক্রেজ এটা কি? অপশন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কোনোটিই নয়। সুক্রেজ কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কোনোটিই নয়। ওকে, তাইলে আমরা যেটাতে ছিলাম, সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি অ্যালডোজ, কারণ অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড এর সাথে আমরা ওজ লাগাই দিব, অ্যালডিহাইড তার সাথে আমরা কি লাগাই দিব বলো তো? ওজ লাগাই দিব, সেখান থেকে অ্যালডোজ কথাটা চলে আসতেছে, অ্যালডোজ। আবার এটাকে যদি তুমি, এটা কিন্তু একটা, আচ্ছা তোমরা আর একটা সংকেত খেয়াল করো, কার্বন কার্বন কার্বন, ওইস এইচ, তাহলে কয়টা হাত হলো এখানে? এইচ, ওইস এইচ, ওইস এইচ এইচ। দেখো এটা কিন্তু এটা কিন্তু তোমার গ্লিসারল। এটাকে আমরা কি বলতেছি? গ্লিসারল বা গ্লিসারিন, গ্লিসারিন। তাহলে এটাকে এইটার সাথে যদি আমরা ওজ লাগাই, বা এটার সাথে যদি আমরা ওজ লাগাই, তাহলে কি হবে এটা বলো তো? গ্লিসারিন বা গ্লিসারল, সরি, আচ্ছা এটা গ্লিসারিনের সংকেত আমি একটু পরে বলি। খেয়াল করে দেখো, এটা কি তোমার, এটা কি 3 কার্বন বিশিষ্ট না? তাহলে এটাকে আমরা ট্রায়োজও বলতে পারি। এটাকে কি বলতে পারি? ট্রায়োজ। তাহলে এটাকে তুমি যদি এই দুটাকে একসাথে লেখো, তাহলে বলা যায় অ্যালডো ট্রায়োজ। এটাকে আমরা কি বলতে পারি? অ্যালডো ট্রায়োজ বলতে পারি না? অ্যালডো
ট্রায়োজ, অ্যালডোট্রায়োজ, যেমন অ্যালডোজ মূলক আবার ট্রায়োজ 3 কার্বন বিশিষ্ট, এটাকে কিন্তু আমরা অ্যালডোট্রায়োজ বলতে পারি। হ্যাঁ, অ্যালডোট্রায়োজ বলতে পারি। আর এই যে এই সংকেত আছে তোমার গ্লিসারিন, এই সংকেতটা কোথা থেকে আসছে? গ্লিসারিন থেকে আসছে। হ্যাঁ, গ্লিসারিন থেকেই তো এটা আসছে, জাস্ট এখানে তোমার এগুলাকে প্রতিস্থাপন করছে অ্যালডিহাইড মূলক দ্বারা। কার্বনের সাথে যে মূলকগুলো আছে ওখান থেকে তোমার অ্যালডিহাইড, তাই এটাকে এর সাথে তুমি অ্যালডিহাইড যুক্ত করে দাও। গ্লিসারিনের সাথে কি যুক্ত করবা? অ্যালডিহাইড যোগ করলে এটার আরো একটা নাম হয় গ্লিসারঅ্যালডিহাইড। এটাকে আর একটা নামে কি ডাকা যায়? গ্লিসারঅ্যালডিহাইড। গ্লিসারঅ্যালডিহাইড, আমার কথা কি বুঝতে পারতেছো সবাই? গ্লিসারঅ্যালডিহাইড। ওকে, তাহলে দেখো তোমার একবার মেডিকেল আসছিল যে অ্যালডোহেক্সোস কোনটা, অ্যালডোহেক্সোস কোনটা, মানে অ্যালডিহাইড মূলক থাকবে আবার 6টা কার্বন থাকবে, অ্যালডোহেক্সোস কোনটা? উত্তর ছিল গ্লুকোজ। ঠিক আছে, তার মানে অ্যালডোট্রায়োজ কোনটা? গ্লিসারঅ্যালডিহাইড। আচ্ছা, যদি ক্লিয়ার না থাকে তাহলে আমি আরেকবার একটু আরেকটা সংকেত দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। এটা একটু বড় হচ্ছে না কেন? দেখো আরেকটা সংকেত দিয়ে তোমাকে আমি বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবো। আচ্ছা, এবার আমরা একটা কিটোন লিখি। হ্যাঁ, কিটোনের ক্ষেত্রে সবসময় মাঝখানে বসবে। হ্যাঁ, কারণ আমরা জানি কিটোনের সংকেত কি? সি ডাবল বন্ড ও। এখন তোমার এটাকে তুমি এখানে যদি তুমি এখানে একটা কার্বন যুক্ত করতেছো, তাহলে আর একটা হাত কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রান্তে তুমি বসাতে পারতেছো না। তাহলে তোমার এটাকে অবশ্যই কিটোন গ্রুপকে মাঝখানে বসাতে হবে। হ্যাঁ, প্রান্তে কিটোন গ্রুপ বসতে পারে না, কারণ কার্বনের 2টা হাত ফাঁকা থেকে যায়। মানে যদি তুমি প্রান্তে বসো তাহলে আর একটা হাত ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে তোমার এখানেও ওইস বসবে, এখানে এইস, এখানে এইস, আবার এখানে তোমার ওইস, তাহলে বাকি হাতে তোমার এইস বসাই দিতে হবে। এখন এটাকে আমরা কি বলতেছি বলো তো? এটাকে আমরা কি বলতে পারি? 3টা কার্বন আছে, তাহলে এটাকে আমরা ট্রায়োজ বলতে পারি, ট্রায়োজ বলতে পারি। আবার এখানে কিটোন মূলক আছে, তাহলে এটাকে আমরা কিটোজ বলতে পারি, ওই যে ওজ বসাই দিব, কিটোজ বলতে পারি। আর দুইটাকে একসাথে আমরা ট্রায়োকিটোজ বলতে পারি। দুইটাকে যদি আমরা এক করে দিই তাহলে এটাকে আমরা ট্রায়োকিটোজ বলতে পারি, ট্রায়োকিটোজ বলতে পারি। ওকে, আবার তোমার এখানে ধরো ওইস মূলক নাই, সি ডাবল বন্ড ও আছে, কার্বন কার্বন, এগুলা সব হাইড্রোজেন, এগুলা হাইড্রোজেন হাইড্রোজেন। তোমরা 9-10 জৈব রসায়ন তো পড়ছো, এটা কার সংকেত বলতে পারবা? কিটোন আছে, এটাকে আমরা বলতে পারি না অ্যাসিটন। তোমরা 9-10 কিন্তু পড়ে আসছে এই যে অ্যাসিটনের সংকেত, এটা কি? অ্যাসিটন, এটা অ্যাসিটন। ওকে, এটা হচ্ছে অ্যাসিটন। এখন এই হাইড্রোজেন গুলাকে যদি আমরা সরাই দিই, হাইড্রোজেন সরাই যদি এখানে ওইস লিখি, তাহলে এটাকে আমরা বলতে পারি ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। এটাকে আমরা বলতে পারি না ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন আমরা বলতে পারি, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন বলতে পারি। ওকে, তাহলে দেখো এই একই যৌগের আমরা এটাকে ট্রায়োজ বলতেছি, কিটোজ বলতেছি কারণ কিটোন মূলক আছে, আবার ট্রায়োকিটোজ বলতেছি। আবার তাহলে যদি পরীক্ষাতে আসে নিচের কোনটা ট্রায়োকিটোজ, উত্তর কি হবে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। নিচের কোনটা ট্রায়োঅ্যালডোজ, তাহলে উত্তর কি হবে? গ্লিসারঅ্যালডিহাইড। কেন? উত্তর কিন্তু পাইছো। নিচের কোনটা ট্রায়োঅ্যালডোজ, উত্তর কি? গ্লিসারঅ্যালডিহাইড। নিচের কোনটা ট্রায়োকিটোজ, উত্তর কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। আশা করি এমসিকিউর প্যাটার্ন বুঝতে পারছো, কোন কোন জায়গাগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে এখন আমরা এইটা একটু পূরণ করে ফেলি, এই শখটা পূরণ করে ফেলি। ওকে, তাহলে কার্বন সংখ্যা 3 তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানাও নিচের কোনটা, নিচের কোনটা অ্যালডোট্রায়োজ, কমেন্ট করে জানাও নিচের কোনটা অ্যালডোট্রায়োজ, এটা একটু কমেন্ট করো, নিচের কোনটা অ্যালডোট্রায়োজ, নিচের কোনটা অ্যালডোট্রায়োজ। আমি এখানে অপশন লিখে দিচ্ছি, অপশন প্রশ্ন লিখে দিচ্ছি। ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, সংক্ষিপ্ত ফর্মে লেখো, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন নাকি গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড।
ডাইহাইড্রক্সি অ্যাসিটন নাকি গ্লিসারলডিহাইড? আমি বলছি নিচের কোনটা অ্যালডোট্রায়োজ, নিচের কোনটা অ্যালডোট্রায়োজ। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও, সংক্ষিপ্ত ফর্মে লিখো। তাহলে এবার আসি আমরা 3টা কার্বন। প্রথমে আসি 3 কার্বন, এটার নাম কি? ট্রায়োজ। এটার নাম আছে ট্রায়োজ। হ্যাঁ, এবং ট্রায়োজের মধ্যে অ্যালডোজ হিসেবে তোমার কি আছে বলো তো? গ্লিসারলডিহাইড। আর কিটোজের মধ্যে কি আছে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। দেখো অ্যাসিটন কিটোন, তাহলে গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন আছে কিটোন, আর অ্যালডোজ হচ্ছে গ্লিসারলডিহাইড। ওকে, ঠিক আছে। এরপরে আসি আমরা 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? টেট্রা, তার সাথে ওজ লাগাই দিবা, টেট্রোজ। এই তুমি আগেরটারও তো উত্তর দাওনি। সুক্রেজ কি? এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কি ছিল? সুক্রেজ, এস ছিল লাস্টে। তাহলে এস থাকলে সেটা কি হবে? তোমার অবশ্যই এনজাইম, আর এনজাইম মানে কি? প্রোটিন। তাহলে আগেরটারও তো উত্তর দেন। সবাই একটু কমেন্ট করতে থাকবা, ওকে? আমি কিন্তু সবার কমেন্ট পড়তেছি, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসি 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? 4 কার্বন মানে টেট্রা, তার মানে টেট্রোজ। এখন খেয়াল করে দেখো, টেট্রোজের সংকেত হচ্ছে তোমার ইরিথ্রোজ আর ইরিথ্রোলোজ। আর একটা হচ্ছে ইরিথ্রোজ আছে তোমার অ্যালডোটেট্রোজ। আর কিটোটেট্রোজ কি হবে? ইরিথ্রোলোজ। আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখবা, কোথাও যদি থাকে উলোজ, কি বললাম? কোথাও যদি থাকে উলোজ, তাহলে মনে রাখবা এটা আছে কিটোজ। উলোজ থাকলে সেটা কি? কিটোজ। চোখ বন্ধ করে কিটোজ দেখাবা। উলোজ থাকলে সেটা কি? কিটোজ। বিশেষ করে মনোস্যাকারাইডের ক্ষেত্রে উলোজ থাকলে সেটা মনে রাখবা কিটোজ। উলোজ থাকলে কিটোজ। দেখো ইরিথ্রোলোজ, উলোজ কথাটা আছে না? উলোজ থাকলে সেটা কি হবে? কিটোজ হবে। উলোজ থাকলে কি হবে? কিটোজ। হ্যাঁ, এনজাইম বা প্রোটিন, ঠিক আছে তো? তাহলে উলোজ থাকলে তোমার কি হবে? কিটোজ হবে। উলোজ থাকলে সেটার ক্ষেত্রে কিটোজ হবে। এখন তাহলে দেখো ইরিথ্রোলোজ, এদের সংকেতের ক্ষেত্রে কি হবে? ইরিথ্রোজের সংকেত হবে তোমার, দেখো এই যে অ্যালডিহাইড মূলক, তারপরে তুমি 4টা কার্বন বসাই দাও, 1 2 3 4। আর 4 নাম্বার কার্বনে আমরা CH2OH বসাই দিতে পারি। কারণ কি? তোমার এই যে 4 নাম্বার কার্বন ধরো এটা, এখন এই হাতে তো আরেকটা কার্বন আছে, এখন এখানে OH বসাও, এখানে H বসাও, এখানে H বসাও, তাহলে CH2OH আসতেছে। ওকে, আশা করি বুঝতে পারছো কেন আমরা এখানে CH2OH বসাবো। এরপর আসি তোমার এখানে এগুলো তো আমাকে বসাতে হবে, তাই তো? তাহলে এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, এটাই আছে তোমার ইরিথ্রোজের সংকেত। ক্লিয়ার? তাহলে ইরিথ্রোজের ক্ষেত্রে কি হবে? এটা আছে কীটনমূলক। তাহলে কীটনমূলক মানে কি? এবার তুমি 4টা হাত বসাতে হবে, 1 2 3, এখানে একটা কার্বন আছে, 1 2 3, এখানে একটা কার্বন, দুই প্রান্তে CH2OH বসাও, CH2OH বসাই দাও, মাঝখানে তোমার এই যে OH, H, এটা আছে তোমার ইরিথ্রোলোজের সংকেত। এটা কার সংকেত? ইরিথ্রোলোজের সংকেত। ওকে, ইরিথ্রোলোজের সংকেত। আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, এই ইরিথ্রোজের ক্ষেত্রে আর একটা জিনিস বসাই, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এই ইরিথ্রোজের 4 নাম্বার কার্বনে, কত নাম্বার কার্বনে? ইরিথ্রোজের 4 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয়। কি যুক্ত হয়? ফসফেট যুক্ত হয়। ইরিথ্রোজের 4 নাম্বার কার্বনে কি যুক্ত হয়? ফসফেট যুক্ত হয়। সেটাকে বলা হয় ইরিথ্রোজ 4 ফসফেট। যুক্ত হয়ে কি যৌগ গঠন করে? ইরিথ্রোজ 4 ফসফেট। ইরিথ্রোজ 4 ফসফেট, যেটা কেলভিন চক্রের ভূমিকা আছে। কোন চক্রের ভূমিকা আছে? কেলভিন চক্র বা C3 চক্রের ভূমিকা আছে। ইরিথ্রোজ 4 ফসফেট, এটা কোথায় ভূমিকা আছে? C3 চক্রের ভূমিকা আছে বা কেলভিন চক্রের ভূমিকা আছে। যখন তোমাদেরকে C3 চক্র C4 চক্র পড়াবো তখন তুমি এটা আশা করি তখন বুঝে যাবা। ওকে, তাহলে আমি এটা ক্লিন করে দিলাম। ওকে, সবাই একটু নোট করতে থাকো। হ্যাঁ,
এবার আসি 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বন বিশিষ্ট, এগুলা দেখি পরের স্লাইডে এগুলা লিখতে হবে, তাহলে মোছামুছি ঝামেলা হবে না। 5 কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? পেন্টোজ। পেন্টোজ। এবং এর উদাহরণ মনে রাখবা রাইজাইডে। কিভাবে মনে রাখবো আমরা? রাইজাই, রাইজাই। যেমন রাইবোজ, রাইবোজ, রাইবুলোজ। আমাকে একটু কমেন্ট করে জানাও, রাইবুলোজ অ্যালডোজ নাকি কিটোজ? রাইবুলোজ অ্যালডোজ নাকি কিটোজ? তাহলে রাইজাই দিয়ে আমরা এটা মনে রাখতে পারবো, রাইজাই। তাহলে রাইবোজ, কমেন্ট করবা কি রাইবুলোজ অ্যালডোজ নাকি কিটোজ? একটু আগেই পড়াইছি, রাইবোজ, জাইলোজ। আর একটা আছে তোমার ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। তাইলে কি কি বললাম? রাইবোজ, জাইলোজ, ডিঅক্সি রাইবোজ। এরপরে রাইবুলোজ, রাইবুলোজ আর জাইলুলোজ, জাইলুলোজ, জাইলুলোজ। তাইলে রাইবুলোজ আর জাইলুলোজ। দেখো উলোজ আছে, তার মানে এটা অবশ্যই কিটোজ। উলোজ থাকলে সেটা কি হবে? কিটোজ। উলোজ থাকলে সেটা কি হবে? কিটোজ হবে। ওকে, ঠিক আছে, কিটোজ। আমাদের সাথে কমেন্ট করছে কিটোজ, কিটোজ, অজন্তা ইলোরা, আরিফা জান্নাত, নাজমা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন আমরা এখান থেকে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজটা পড়তে হবে। কি পড়তে হবে? রাইবোজ আর ডিঅক্সি রাইবোজটা পড়তে হবে। ওকে, তাহলে এটা একটু আমরা পড়ি। দেখো, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। এদের আসলে তোমার পার্থক্য করেই পড়তে হবে, এটা কিন্তু সিকিউতে আসে। রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। দেখো তোমাদের ডিএনএ আর আরএনএ তোমরা পড়ে আসছো, ডিএনএ আর আরএনএ পড়ে আসছো। ডিএনএ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন ওখানে তোমরা পেন্টোজ সুগার পড়ছিলা, নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ছে পেন্টোজ সুগার, এবং সেখানে তোমরা পড়ছিলা পেন্টোজ সুগার রূপে ডিএনএ তে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, আরএনএ তে থাকে রাইবোজ সুগার। ওকে, তাইলে তুমি একটা জিনিসটা বুঝতে পারতেছো যে রাইবোজ আরএনএ গঠন করে। রাইবোজ কি গঠন করে? আরএনএ গঠন করে। ওকে, আর ডিঅক্সি রাইবোজ কি গঠন করে? ডিএনএ গঠন করে। ডিঅক্সি রাইবোজ কি গঠন করে? ডিএনএ গঠন করে। ডিঅক্সি রাইবোজ কি গঠন করে? ডিএনএ গঠন করে। ডিঅক্সি রাইবোজ কি গঠন করে? ডিএনএ। তাহলে রাইবোজ গঠন করে আরএনএ আর ডিঅক্সি রাইবোজ গঠন করে ডিএনএ। আচ্ছা, আরএনএ কে ভাঙলে আমরা কি পাই? রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ কে ভাঙলে আমরা কি পাই? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কে ভাঙলে আমরা পাই রাইবো নিউক্লিক অ্যাসিড। মানে আরএনএ এর ফুল মিনিং কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল মিনিং কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কে ভাঙলে আমরা, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। হ্যাঁ, তাইলে তোমার রাইবোজ বলো আর ডিঅক্সি রাইবোজ বলো, এরা তো তোমার নিউক্লিওটাইডই গঠন করে, সেখান থেকে তোমার ডিএনএ আরএনএ হচ্ছে। হ্যাঁ, তাইলে রাইবোজ গঠন করে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিওটাইড গঠন করে। রাইবোজ কি গঠন করে? রাইবো নিউক্লিওটাইড গঠন করে। রাইবো নিউক্লিওটাইড গঠন করে। কি গঠন করে? রাইবো নিউক্লিওটাইড গঠন করে। হ্যাঁ, গঠন করে আমি লিখলাম না। আর ডিঅক্সি রাইবোজ গঠন করে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। কি গঠন করে? ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড গঠন করে। ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড গঠন করে। এবার আসি রাইবোজ, এটা তো পেন্টোজ সুগার, এর সংকেত হচ্ছে C5H10O5। আর ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি মানে কি? ডি মানে ডিলিট, অক্সি মানে অক্সিজেন কম এখানে। হ্যাঁ, এখানে অক্সিজেন কম, এবং এর সংকেত হচ্ছে C5H10O4। এটা একটু তোমাকে বুঝাই, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে এখানে তোমার কার্বনের সংখ্যা কয়টা? 5টা। তাহলে আমরা 5টা কার্বন লিখবো। 1
2 3 4 এবং এই কার্বনটা তোমার এর সাথে যুক্ত থাকবে এখানে CH2S এই রিং স্ট্রাকচারগুলো তোমাকে বুঝাবো আপাতত তুমি এটা রিং স্ট্রাকচার দেখো এটা রিং স্ট্রাকচার দেখতে থাকো এখন OH 1 2 3 এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিই তাইলে তো 4টা হয়ে যাচ্ছে এটা 1 নাম্বার কার্বন আচ্ছা একটু অন্য কালার নি এটা 1 নাম্বার কার্বন এটা 2 নাম্বার কার্বন এটা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এখন এই এখন তোমার যেটা হচ্ছে এই 2 নাম্বার কার্বনে যদি OH থাকে H আবার এখানে OH দিবা এখানে H দিবা এই যে 2 নাম্বার কার্বনে দেখো OH আছে এটাকে আমরা বলতেছি রাইবোজ সুগার এটাকে আমরা কি বলতেছি রাইবোজ সুগার এটাকে আমরা বলতেছি রাইবোজ সুগার হ্যাঁ এখন ধরো এই 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই 2 নাম্বার কার্বনে কি নাই অক্সিজেন নাই ডিঅক্সি মানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই ডিঅক্সি মানে কি 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই তাহলে এখানে অক্সিজেনের পরিবর্তে তোমার কি থাকবে শুধু কি থাকবে বলো তো শুধু এই যে হাইড্রোজেন আছে অক্সিজেন নাই এটাকে আমরা বলতেছি ডিঅক্সিরাইবোজ এটাকে আমরা কি বলতেছি ডিঅক্সিরাইবোজ এটাকে আমরা বলতেছি ডিঅক্সিরাইবোজ বলতেছি মানে 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা নাই 2 নাম্বার কার্বনে ঠিক আছে এবং আগেরটার সঙ্গে কি ছিল C5H10O5 ছিল আর এটার ক্ষেত্রে সংকেত হয়ে যাচ্ছে C5H10O4 হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনটা সরে যাচ্ছে এটাই হচ্ছে তোমার ডিঅক্সিরাইবোজ সুগার C5H10O4 ওকে আশা করি তুমি বুঝতে পারতেছো এইটাই উদ্দীপকে তোমার দিয়ে দিতে পারে হ্যাঁ কিভাবে দিতে পারে দেখো তাহলে দেখো এখানে 4টা কার্বন আছে এখানে CH2H দিয়ে দিবে এখন এটা কিন্তু তোমার রাইবোজ সুগার এইটাই উদ্দীপকে দিবে দিয়ে তোমাকে কি বলবে যে উদ্দীপকের রাসায়নিক অণুটি যে নিউক্লিক অ্যাসিড গঠন করে তার গঠন বর্ণনা করো বা যে নিউক্লিক অ্যাসিড তৈরি করে উদ্ভিদদ্রব্যকর রাসায়নিক অণুটি সেটা যে প্রক্রিয়ায় তৈরি হয় ওই প্রক্রিয়াটি বিশ্লেষণ করো তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা তোমার রাইবোজ সুগার আর রাইবোজ সুগার গঠন করে কোনটা আরএনএ তাহলে তোমার আরএনএ কিভাবে তৈরি হয় মানে তোমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বর্ণনা করতে বলতেছে ঠিক আছে বা এর সাথে তোমাকে আরেকটা উদ্দীপক দিয়ে দিবে উদ্দীপক মানে এর সাথে তোমার আরেকটা গঠন দিয়ে দিবে দিয়ে এখানে তোমার এখানে হাইড্রোজেন দিবে এখানে হাইড্রোজেন দিবে তাহলে তুমি বুঝতে পারছো এটা 1 নাম্বার কার্বন এটা 2 নাম্বার কার্বন তাহলে তোমার এটা ডিঅক্সিরাইবোজ সুগার এটা ডিএনএ গঠন করে এটা কি গঠন করে ডিএনএ তাহলে তো তোমার দিয়ে দিতে পারে উদ্দীপকের রাসায়নিক অণুটি যে নিউক্লিক অ্যাসিড গঠন করে তার মডেল বা তার গঠন বর্ণনা করো মানে তোমার ডাবল হেলিক্স মডেলে চলে যাবে বা উদ্দীপকের রাসায়নিক অণুটি যে নিউক্লিক অ্যাসিড তৈরি করে বা উদ্দীপকের 2টা রাসায়নিক অণুটি যে 2টা নিউক্লিক অ্যাসিড তৈরি করে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা মানে ডিএনএ আর এর মধ্যে পার্থক্য তাহলে উদ্দীপক ধরা কিন্তু বুঝতে হবে তোমাকে ওকে যদি বুঝতে পারো সবাই ওকে আশা করি বুঝতে পারছো ওকে ঠিক আছে তাহলে এবার আমরা আগের টপিকসে চলে যাই এইখানে এবার আসি মনে রাখবা এদের রাইবোজের 2 নাম্বার কার্বনে OH বা OH মূলক থাকে তাই তো 2 নাম্বার কার্বনে OH মূলক থাকে তাহলে এর 2 নাম্বার কার্বনে OH মূলক থাকে না এর 2 নাম্বার কার্বনে কি থাকে না 2 নাম্বার কার্বনে OH বা অক্সিজেন নেই একই কথা OH বা অক্সিজেন নাই ওকে এর 2 নাম্বার কার্বনে OH বা অথবা অক্সিজেন নাই ক্লিয়ার এবার আসি তাহলে কয়টা পার্থক্য হলো 1টা 2টা 3টা 4টা পার্থক্য হয়েছে এবার আরেকটা পার্থক্য বলি এদের গলনাঙ্ক 95 ডিগ্রি সেন্টিগ্রেড এদের গলনাঙ্ক
91 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের গলনাঙ্ক 95 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের গলনাঙ্ক 91। ওকে, তারপরে আসি, এরা গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে, এরা গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে রাইবোজ তৈরি করে, পারফিউরাল অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? পারফিউরাল অ্যাসিড তৈরি করে, হ্যাঁ। আর ডিঅক্সিরাইবোজ তৈরি করে লেভুলিনিক অ্যাসিড। কি তৈরি করে? লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। ওকে, লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। আর একটা পয়েন্ট আছে তোমার, আবিষ্কারক। আচ্ছা, আবিষ্কারক ডিঅক্সিরাইবোজের আবিষ্কারক আছে ফিশার, রাইবোজের আবিষ্কারককে ফিশার। আর ডিঅক্সিরাইবোজের আবিষ্কারক আছে লেভিন, ডিঅক্সিরাইবোজ সুগারের আবিষ্কারককে লেভিন। অনেকগুলা বই থেকে কালেক্ট করে আছে তোমার এই পার্থক্যগুলো এই করা। ওকে, তাহলে দেখ কয়টা গেল তোমার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন এটা তাহলে তোমরা সুন্দর করে নোট করে ফেলবে। এখন এখান থেকে তোমাকে একটা জিনিস আমি লিখে দিই, সেটা হচ্ছে ডিলে রাফা। হ্যাঁ, ডিলে রাফা দিয়ে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, লে দিয়ে লেভিন, আবিষ্কারকের নাম কি? লেভিন। আর গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লেভুলিনিক অ্যাসিড। মনে থাকবে? তাহলে ডিঅক্সিরাইবোজ গাঢ় HCl এর সাথে ল দুইটা, ডিলে ডাবল, হ্যাঁ, ল দুইটা। তাহলে ডিঅক্সিরাইবোজের আবিষ্কারককে লেভিন, এবং কি তৈরি করে? লেভুলিনিক অ্যাসিড। কি তৈরি করে? লেভুলিনিক অ্যাসিড গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে, এবং এদের গলনাঙ্ক 91 ডিগ্রি সেন্টিগ্রেড। রাফা, তাহলে রাইবোজ এর আবিষ্কারককে ফিশার, এবং গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পারফিউরাল অ্যাসিড, এবং এদের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের গলনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড? 95 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, 95 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা তাহলে সুন্দর করে একটু নোট করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা আবার আগের স্লাইডে চলে যাই। ওকে, ঠিক আছে, কোথায় জানিছিলাম? এটাতে। তাইলে এটা আশা করি বুঝতে পারছো। এবার আসো 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? হেক্সোজ। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? হেক্সোজ। হেক্সোজের মধ্যে কি আছে বলো তো? গ্লুকোজ, ফ্রুক্টোজ। এই যে ফ্রুক্টোজ কিন্তু কিটোহেক্সোজ। ফ্রুক্টোজ কি বলতো? কিটোহেক্সোজ। হ্যাঁ, মানে এটাতে কিটোনমূলক থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ। এরপরে আসি গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আর একটা আছে ম্যানোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। এখন দেখো এদের সবার সংকেত কিন্তু C6H12O6। এরা কিন্তু পরস্পরের আইসোমার, মানে এদের আণবিক সংকেত কিন্তু সেম, কিন্তু গঠন কিন্তু একটু আলাদা, গাঠনিক গঠন কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এই জন্য এরা কিন্তু পরস্পর আইসোমার। আমরা এগুলো একটু পরে বুঝবো আর কি। হ্যাঁ, এগুলো সব গঠনগুলো আমরা দেখলে তখন তুমি ক্লিয়ার হয়ে যাবা। সবগুলো আমরা ছবি এঁকে এঁকে গঠনগুলো বুঝবো। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। এরপরে আসি আমরা 7 কার্বন। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয়, 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? হেপ্টোজ। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো?
হেপ্টোজ। এবং হেপ্টোজের উদাহরণ আছে, হেপ্টোজের উদাহরণ কি? গ্লুকোহেপ্টোজ। মানে আচ্ছা 8 কার্বন, আমরা সবগুলো একসাথে লিখে ফেলি, সবগুলো একসাথে আমরা একটু লিখে ফেলি। দেখো 8 কার্বন, 8 কার্বনকে আমরা কি বলবো? অক্টোজ। অক্টোজ, 8 কার্বনকে আমরা কি বলবো? অক্টোজ। হ্যাঁ, অক্টোজ। 9 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলবো ননোজ। ননোজ। আর 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো বলো তো? 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলবো ডেকোজ। কি বলবো? ডেকোজ। ডেকোজ বলবো। এখন এর সাথে না আমরা শুধু গ্লুকো লাগাই দিব, যেমন গ্লুকোহেপ্টোজ। এদের উদাহরণ কি? গ্লুকোহেপ্টোজ, গ্লুকোহেপ্টোজ, গ্লুকো অক্টোজ, গ্লুকো অক্টোজ। আরেকটা আছে গ্লুকো ননোজ, গ্লুকো ননোজ, গ্লুকোডেকোজ, গ্লুকোডেকোজ। আরেকটা বাকি আছে এই যে 7 কার্বন হেপ্টোজ, গ্লুকোহেপ্টোজ। আরেকটা আছে সিডোহেপ্টোলেজ, সিডোহেপ্টোলোজ, সিডোহেপ্টোলোজ, হেপ্টোলোজ, সিডোহেপ্টোলোজ। ওকে, সিডোহেপ্টোলোজ, সিডোহেপ্টোলোজ, সিডোহেপ্টোলোজ। ক্লিয়ার? তাহলে তোমাদের এইটার উদাহরণগুলো সবগুলো এক জায়গায় করে নোট করে ফেলবা। আরেকবার বলে, হ্যাঁ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োজ, গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এই সাইডের গুলো অ্যালডোজ, এই সাইডের গুলো কিটোজ। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ, ইরিথ্রোজ, ইরিথ্রোলোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ, রাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ, ডিঅক্সিরাইবোজ। এটা আমরা মনে রাখছিলাম রাইজাইডের। তাহলে তোমার পেন্টোজের উদাহরণ মনে রাখবা রাইজাই, রাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ, ডিঅক্সিরাইবোজ। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা আমরা হেক্সোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ। 7 কার্বন বিশিষ্ট হেপ্টোজ, গ্লুকোহেপ্টোজ, সিডোহেপ্টোলোজ। 8 কার্বন বিশিষ্ট অক্টোজ, গ্লুকো অক্টোজ। 9 কার্বন বিশিষ্ট ননোজ, গ্লুকো ননোজ। 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলে ডেকোজ, গ্লুকো ডেকোজ। আশা করি বুঝে গেছো। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ডান। সবাই বুঝতে পারলে একটু ডান লেখো। আচ্ছা, এবার আমরা ডাইস্যাকারাইডে যাব। ওকে, ডাইস্যাকারাইডে যাব। সবাই বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করো, ডাইস্যাকারাইড। তাহলে এগুলো তো তোমার একটু ছোট করে দিই, দেখি। আচ্ছা, এবার আসি আমরা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, দ্বিশর্করা। তাহলে ডাইস্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে বা হাইড্রোলাইসিস করলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো। তাহলে ডাইস্যাকারাইডকে, যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করলে, আর্দ্র মানে কি পানি, হাইড্রো, আর লাইসিস মানে আছে বিশ্লেষণ। হাইড্রোলাইসিস করলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো? 2টা মনোস্যাকারাইড পাবো। 2টি মনোস্যাকারাইড পাওয়া যায়, মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো ডাইস্যাকারাইড। 2টা মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 2টা মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড। তাহলে এদের উদাহরণগুলো আমাকে পড়তে হবে, এদের উদাহরণগুলো পড়তে হবে। এদের উদাহরণ কি কি আছে? গ্লুকোজ, সুক্রোজ। আচ্ছা, প্রথমে লিখি আমরা মল্টোজ, মল্টোজ, সুক্রোজ, মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োস, মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োস, মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োস, ল্যাকটোজ, ল্যাকটোজ।
মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ, ল্যাকটোজ। তোমরা মশলা লিখে রাখতে পারো, মশলা, মশলা, ম দিয়ে মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ, ল্যাকটোজ। হ্যাঁ, মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ, ল্যাকটোজ। আরও একটা লিখে রাখো, ট্রেহ্যালোজ, 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 ট্রেহ্যালোজ। আর একটা হচ্ছে আইসোমল্টোজ, ট্রেহ্যালোজ, এই মল্টোজ। আর একটা লিখে রাখি আমরা আইসোমল্টোজ, আইসোমল্টোজ। এই সবগুলা কিন্তু তোমার ডাইস্যাকারাইড। মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ, ল্যাকটোজ, ট্রেহ্যালোজ, আইসোমল্টোজ। এখন এদেরকে আমরা আদ্র বিশ্লেষণ করব। কি পারবো? আদ্র বিশ্লেষণ করব। আদ্র বিশ্লেষণ করে আমরা কি পাবো? হ্যাঁ, আদ্র বিশ্লেষণ মানে আমরা পানি দিব। হ্যাঁ, পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব বা ভেঙে ফেলবো। ভেঙে ফেললে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো। কি পাবো? দুইটা মনোস্যাকারাইড পাবো। আর একটা জিনিস মাথায় রাখবা, এদের ক্ষেত্রে যে মনোস্যাকারাইড পাবো সবগুলাই তোমার 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। সবগুলোর ক্ষেত্রে কি হবে? 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড পাবো। কয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড পাবো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা মানে আদ্র বিশ্লেষণ করলে বেশিরভাগ ক্ষেত্রেই 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডই পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো মল্টোজ থেকে শুরু করে ট্রেহ্যালোজ, মল্টোজ, আচ্ছা আচ্ছা, মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো। কি পাবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো। মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সেলুলোজকে ভাঙলে আমরা গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো, গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো। তারপরে ল্যাকটোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ট্রেহ্যালোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। পরেরটা তো আমরা গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো, গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো। দেখো এখানে আমরা আদ্র বিশ্লেষণ করতেছি না, তাহলে এইখানে এনজাইমের নাম হবে কিন্তু হাইড্রোলেজ, হাইড্রোলেজ। ওই যে হাইড্রোলাইসিস হচ্ছে, এর সাথে তুমি এজ লাগাই দাও, হাইড্রোলেজ। কিন্তু হাইড্রোলেজ বললে তো তোমার পুরো সবগুলা বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোলেজ আমরা বলতে পারি, কিন্তু স্পেসিফিক এনজাইম আছে। যেমন মল্টোজকে ভেঙে ফেলে এনজাইমের নাম আছে মল্টেজ, মল্টেজ। দেখো এজ আছে, এজ থাকলে সেটা এনজাইম। সুক্রোজকে ভাঙতেছে, তাহলে এনজাইমের নাম কি হবে? সুক্রেজ, এনজাইমের নাম কি হবে? সুক্রেজ। সেলোবায়েজকে ভাঙতেছে, তাহলে এনজাইমের নাম কি হবে? সেলোবায়েজ, সেলোবায়েজ। ল্যাকটোজকে ভাঙবে, এনজাইমের নাম কি? ল্যাকটেজ। ট্রেহ্যালোজ, ট্রেহ্যালেজ, আইসোমল্টোজ, আইসোমল্টেজ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো সবগুলা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ আর গ্লুকোজ। আইসোমল্টোজ, মল্টোজ, গ্লুকোজ গ্লুকোজ, ট্রেহ্যালোজ, গ্লুকোজ গ্লুকোজ। বাট ল্যাকটোজটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, ল্যাকটোজ গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সেলোবায়েজও গ্লুকোজ গ্লুকোজ, বাট সুক্রোজ আবার গ্লুকোজ ফ্রুক্টোজ। তাহলে এই দুটা তো তুমি বুঝতে পারতেছো। সুক্রোজকে ভাঙলে আমরা কি পাচ্ছি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আর ল্যাকটোজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই দুটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সুক্রোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ওকে, তাহলে সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ল্যাকটোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। বাদ বাকি সবগুলা গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ। এখন তোমার প্রশ্ন আসতে পারে সবগুলা গ্লুকোজ কেমনে হয়? আমরা এগুলা যখন স্ট্রাকচার দিয়ে বুঝবো তখন তুমি বুঝে যাবা। ঠিক আছে, মানে এখানে আলফা ডি গ্লুকোজ আছে, বিটা ডি গ্লুকোজ আছে, এগুলো আমরা এখনো পড়ি নাই, নেক্সট পড়বো। ওকে, তাহলে এতটুকু তো বুঝছো যে সুক্রোজকে ভাঙলে আমরা পাচ্ছি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ল্যাকটোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই ল্যাকটোজ, এটা হচ্ছে এই ল্যাকটোজকে বলা হয় দুগ্ধ শর্করা বলা হয়। ল্যাকটোজকে কি বলা হয়? ল্যাকটোজকে বলা হয় দুগ্ধ শর্করা। এটা ভালো ফুটবে না, অন্য কালার নিয়ে। ল্যাকটোজকে কি বলা হয়? দুগ্ধ শর্করা বলা হয়, মনে থাকবে। দুধের প্রধান ডাইস্যাকারাইড। ল্যাকটোজকে কি বলা হয়? দুগ্ধ শর্করা। ওকে, ল্যাকটোজকে কি বলা হয়? দুগ্ধ শর্করা। এটা দুধের প্রধান ডাইস্যাকারাইড। আর উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড আছে সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? সুক্রোজ। যদি পরীক্ষাতে আসে এটা একটু মাথায় রাখবো। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, এটা একবার মেডিকেলও আসছিল। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড সুক্রোজ। ওকে, এবং সুক্রোজের আরও কিছু নাম আছে। এটাকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার।
উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার। কারণ দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, কিন্তু এই গ্লুকোজ কিন্তু তোমার গ্লুকোজ উদ্ভিদ দিয়ে সঞ্চয় থাকে, এই গ্লুকোজ আবার স্টার্চে কনভার্ট হয়, কনভার্ট হয়ে তোমার এটা একটু নোট করে দিই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হচ্ছে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হচ্ছে। ওকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। এই গ্লুকোজ উদ্ভিদে সঞ্চিত থাকে স্টার্চ রূপে, সঞ্চিত থাকে কি রূপে? উদ্ভিদে সঞ্চিত থাকে স্টার্চ রূপে। এইটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত কার্বোহাইড্রেট, বা উদ্ভিদের সঞ্চিত উপাদান কোনটা? স্টার্চ। সঞ্চিত উপাদান স্টার্চ, এটাই সঞ্চিত থাকে। হ্যাঁ, আর এই গ্লুকোজ পরিবাহিত হয় সুক্রোজ রূপে। গ্লুকোজ পরিবাহিত হয় কি রূপে? সুক্রোজ রূপে। গ্লুকোজ পরিবাহিত হয় কি রূপে? উদ্ভিদের ক্ষেত্রে সুক্রোজ। গ্লুকোজ পরিবাহিত হয় সুক্রোজ। এই জন্য এই সুক্রোজকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার। কি বলা হয়? ট্রান্সফার হয়। হ্যাঁ, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়, এই জন্য এটাকে কি বলা হয়? ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। ট্রান্সলোকেটেড সুগার বলা হয় সুক্রোজকে। ক্লিয়ার? এই সুক্রোজকে বলা হয় উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার। আর তোমার এইখানে সঞ্চিত উপাদান হচ্ছে স্টার্চ। সঞ্চিত উপাদান কোনটা? স্টার্চ। আর সুক্রোজকে আরো একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে টেবিল সুগার বলা হয়। সুক্রোজকে কি বলা হয়? টেবিল সুগার বলা হয়। আর ব্রেন সুগার বলা হয় গ্যালাক্টোজকে। ব্রেন সুগার কাকে বলা হয়? গ্যালাক্টোজকে। ব্রেন সুগার কাকে বলা হয়? গ্যালাক্টোজকে। তাহলে এই কথাগুলো একটু মাথায় রাখবা। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে ট্রান্সলোকেটেড সুগার কোনটা? প্রাণীর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে কোনটা মূলত পরিবাহিত হয়? ওকে, প্রাণীর ক্ষেত্রে কোনটা পরিবাহিত হয়? একটু কমেন্ট করে জানাতে পারো, প্রাণীর ক্ষেত্রে কোনটা পরিবাহিত হয়। দেখি কারোর জানা আছে কিনা। একটু কমেন্ট করে জানাও। না না, গ্লাইকোজেন তো প্রাণীদেহে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন কি থাকে বলো তো? প্রাণীদেহে সঞ্চিত থাকে। ওকে, গ্লাইকোজেন আছে প্রাণীদেহে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন আছে প্রাণীদেহে সঞ্চিত থাকে। হ্যাঁ, কিন্তু প্রাণীদেহে তোমার পরিবাহিত হয় কোনটা? গ্লুকোজ। এই গ্লুকোজকে তোমার প্রাণীর ক্ষেত্রে ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। প্রাণীর ক্ষেত্রে ট্রান্সলোকেটেড সুগার কোনটা? গ্লুকোজ। আর প্রাণীর সঞ্চিত উপাদান হচ্ছে গ্লাইকোজেন। মানে প্রাণী দেহে যে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে সেটা গ্লাইকোজেন। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা গ্লুকোজ সম্পর্কে একটু পড়ে আসি। আচ্ছা দেখি আগের স্লাইডটা। আচ্ছা, তাহলে এইটা তোমার পুরাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো গ্লুকোজ সম্পর্কে আমরা এখন একটু পড়বো, কারণ গ্লুকোজ সম্পর্কে আর ফ্রুক্টোজ সম্পর্কে পড়লে তোমার মোটামুটি আমরা ডাইস্যাকারাইড সম্পর্কে জানতে পারবো, কারণ ডাইস্যাকারাইডের মধ্যে কিন্তু গ্লুকোজ আছে। হ্যাঁ, তাহলে আমাদের গ্লুকোজটা খুব ভালো করে পড়তে হবে। এই গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বলা হয়। গ্লুকোজকে কি বলা হয়? আচ্ছা, গ্লুকোজের অপর নামগুলো আমরা একটু পড়ে আসি। গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের অপর নাম কি কি আছে? হ্যাঁ, গ্লুকোজের অপর নাম কি কি আছে? গ্লুকোজকে আমরা অ্যালডোহেক্সোজ বলি। গ্লুকোজকে আমরা কি বলি? অ্যালডোহেক্সোজ। অ্যালডোহেক্সোজ। কেন অ্যালডোহেক্সোজ বলি? কারণ এখানে অ্যালডিহাইড মূলক আছে, আবার তোমার 6টা কার্বন থাকে। ওকে, এই জন্য এটাকে অ্যালডোহেক্সোজ বলি। তারপর এর অপর নাম, আসলে দুই ধরনের গ্লুকোজ থাকে, একটা ডি গ্লুকোজ আর একটা এল গ্লুকোজ। তবে গ্লুকোজ বলতে আমরা বলি যে ডি গ্লুকোজকে কি বুঝি? ডি গ্লুকোজকে আমরা বুঝি গ্লুকোজ বলতে, কারণ প্রকৃতিতে যত গ্লুকোজ পাওয়া যায় সব ডি গ্লুকোজ। প্রকৃতিতে যত গ্লুকোজ পাওয়া যায় সব কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। আর কৃত্রিমভাবে তৈরি করা হয় এল গ্লুকোজ। কৃত্রিমভাবে কি কোন গ্লুকোজ তৈরি করা হয়? এল গ্লুকোজ। তারপর গ্লুকোজের আরেক নাম আছে ডেক্সট্রোজ। গ্লুকোজের আরেক নাম কি? ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ। তাহলে
গ্লুকোজের অপর নাম অ্যালডোহেক্সোজ, ডি গ্লুকোজ, ডেক্সট্রোজ। হ্যাঁ, তারপর এটাকে বলে আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার। যে গ দিয়ে গ্লুকোজ, গ দিয়ে গ্রেপ সুগার, গ্রেপ সুগার, গ্রেপ সুগার, গ্রেপ সুগার। হ্যাঁ, কারণ এটাকে বলে আঙ্গুরের শর্করা। কি বলা হয়? আঙ্গুরের শর্করা। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ, পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত ভাগ? 12 থেকে 30 ভাগ। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত ভাগ? 12 থেকে 30 ভাগ। ওকে, তারপরে এটাকে বলা হয় কর্ন সুগার বলা হয়। কি সুগার বলা হয়? কর্ন সুগার বলা হয়। কর্ন সুগার বলা হয়। এটাকে ব্লাড সুগার বলা হয়। কি সুগার বলা হয়? ব্লাড সুগার। কারণ কি? দেখবা ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা হয়। আমরা গ্লুকোজ দেখে বুঝতে পারি তার ডায়াবেটিস আছে কি নাই। ঠিক আছে, মানে রক্তের মধ্যে আসলে কার্বোহাইড্রেট গ্লুকোজ রূপেই থাকে। ঠিক আছে, তাই এটাকে কি বলা হয়? ব্লাড সুগার বলা হয়। ব্লাড সুগার বা রক্ত শর্করা বলা হয়। ব্লাড সুগার বা রক্ত শর্করা বলা হয়। রক্ত শর্করা বলা হয়। আর একটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে এটাকে বলা হয় প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার। প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। ওকে, প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। তাহলে এই কথাগুলো আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। ক্লিয়ার? এখন আমরা তাহলে পরের এসে যাই। আচ্ছা, এবার আসি গ্লুকোজের ব্যবহার। গ্লুকোজের ব্যবহার, গ্লুকোজের ব্যবহার এগুলা কিন্তু গ ঘতে আসতে পারে। হ্যাঁ, গ ঘতে আসতে পারে গ্লুকোজের ব্যবহার। এবং এমসিকিউর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এমসিকিউর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। গ্লুকোজের ব্যবহার। এটার জন্য তুমি একটা শর্টকাট লিখে রাখো, বিপাকে শোষী। বিপাকে শোষী, বিপাকে শোষী, বিপাকে শোষী। এটার জন্য একটা শর্টকাট লিখে রাখো, বিপাকে শোষী। বিপাকে শোষী। বি দিয়ে বিপাক। বি দিয়ে কি? বিপাক। কি বিপাক করে? দেখো, কার্বোহাইড্রেট বিপাক পড়ছিলে না তুমি যকৃতের মধ্যে? গ্লাইকোলাইসিস বা গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ, গ্লাইকোজেনেসিস, মানে ওখানে সব কি গ্লুকোজ বিপাক হয়। বা গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। আবার গ্লুকোনিওজেনেসিস মানে কি? তোমার অশর্করা থেকে শর্করা তৈরি হয়। তার মানে তোমার আমাদের যত বিপাক, সেই বিপাকের মধ্যে কি গ্লুকোজ আছে, গ্লুকোজ ইনভলভ থাকে। তাইলে কার্বোহাইড্রেট বিপাকে গ্লুকোজের ভূমিকা আছে। কি বিপাকে? কার্বোহাইড্রেট বিপাকে। মানব দেহে যে কার্বোহাইড্রেট বিপাক হয়, এই কার্বোহাইড্রেট বিপাকে গ্লুকোজের ভূমিকা আছে। পা দিয়ে আসছে তোমার পথ্য। যত ওষুধ দেখবা গ্লুকোজ ব্যবহার করা হয়। হ্যাঁ, ওষুধ তৈরিতে কি ব্যবহার করা হয়? গ্লুকোজ ব্যবহার করা হয়। ওকে, এবার কে দিয়ে আসছে তোমার ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরি করা হয়। কি? তোমার বাজারে গ্লুকোজ কি রূপে পাওয়া যায়? ক্যালসিয়াম গ্লুকোনেট নামক একটা ওষুধ পাওয়া যায়, যার মধ্যে গ্লুকোজ ব্যবহার করা হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে গ্লুকোজের ব্যবহার আছে। ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে কার ব্যবহার আছে? তারপরে সরবিটল। সহজে কি? সরবিটল তৈরি। আমরা কিন্তু প্রথমেই পড়ে আসছিলাম যে তোমার গ্লুকোজ থেকে সরবিটল তৈরি করা হয়। গ্লুকোজ থেকে কি তৈরি করা হয়? সরবিটল তৈরি করা হয়। গ্লুকোজ থেকে কি তৈরি করা হয়? সরবিটল। কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি করা হয়? সরবিটল। এবং সহজে আরেকটা জিনিস মনে রাখবো, ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। আর সি দিয়ে আছে ভিটামিন সি তৈরিতে। সি দিয়ে কি? ভিটামিন সি তৈরিতে ব্যবহার করা হয়। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। ওকে, ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহার করে। তাইলে বিপাকে শোষী, বিপাক, তারপরে পথ্য, বিপাক পথ্য, তারপর ক্যালসিয়াম গ্লুকোনেট, সরবিটল, ফল সংরক্ষণ, আর আছে ভিটামিন সি তৈরিতে। ভিটামিন সি তৈরিতে। এখন এই ভিটামিন সি তৈরিতে কিভাবে কাজ করে? এটার একটা বিক্রিয়া আছে। কি বিক্রিয়া? দেখো, এটা কি বিক্রিয়া? এটার বিক্রিয়া আছে তোমার গ্লুকোজ থেকে সরবিটল তৈরি হয়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো।
প্রথমে গ্লুকোজ থেকে কি তৈরি হয়, গ্লুকোজ থেকে সরবিটল তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হয়, সরবিটল। এই সরবিটল থেকে তোমার গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়, গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়। সরবিটল থেকে কি তৈরি হয়, গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড, এই গ্লুকোনিক অ্যাসিড থেকে তৈরি হয় ভিটামিন সি। গ্লুকোনিক অ্যাসিড থেকে কি তৈরি হয়, ভিটামিন সি। এই বিক্রিয়াটা লাগবে না, কিন্তু এটার নামটা লাগবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে রিসার্চটিন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি, রিসার্চটিন বিক্রিয়া। এটা কিন্তু তোমার আসতে পারে। এই যে গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরি যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটার নাম কি তোমার রিস্টিন বিক্রিয়া। রিস্টিন বিক্রিয়া কি বিক্রিয়া, এটাকে বলতেছে রিস্টিন বিক্রিয়া। রিস্টিন বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম হচ্ছে রিস্টিন বিক্রিয়া। রিস্টিন বিক্রিয়া, রিস্টিন বিক্রিয়া। ভিটামিন সির আর এক নাম কেউ কি কমেন্ট করে জানাতে পারবা, ভিটামিন সির আর এক নাম কি, ভিটামিন সির অপর নাম কি? তাহলে রিস্টিন বিক্রিয়া। ওকে, তাহলে গ্লুকোজ থেকে সরবিটল। তাহলে দেখো আমরা আরো একটা ব্যবহার পেয়ে গেলাম, গ্লুকোনিক অ্যাসিড তৈরিতেও গ্লুকোজ ব্যবহার করা হয়। গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড। ওকে, আর একটা পড়বা স দিয়ে, আর একটা পয়েন্ট পড়বা স দিয়ে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিড তৈরিতে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে গ্লুকোজ ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিড তৈরি করতে গ্লুকোজ ব্যবহার করা হয়। ওকে, তাহলে রিস্টিন বিক্রিয়া কি জিনিস, আশা করি গ্লুকোজের ব্যবহার পারবা। বিপাকে শোষী, বিপাকে শোষী। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এখন আমরা গ্লুকোজের আসলে সংকেতটা একটু পড়বো। গ্লুকোজের সংকেত দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা 6টা কার্বন দিই, 1 2 3 4 5 6। এখানে এটা গ্লুকোজ তো অ্যালডিহাইড, তার মানে আমরা কি দিব, অ্যালডিহাইড মূলক দেব। এবার আমাদের পূরণ করতে হবে। ওকে, এখানে আমরা CH2H দিয়ে দিই, এটা তো আমাদের সমস্যা না। আচ্ছা, আমরা গ্লুকোজ বলছিলাম দুই ধরনের, একটা ডি গ্লুকোজ আর একটা এল গ্লুকোজ। একটা ডি গ্লুকোজ আর একটা এল গ্লুকোজ। এখন আমরা প্রথমে আমরা ডি গ্লুকোজটা আমরা লিখি, কারণ এটাই আমাদের বেশি লাগবে। প্রকৃতিতে পাওয়া যায় ডি গ্লুকোজ। এই ডি গ্লুকোজের ক্ষেত্রে এই 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনের ডান সাইডে ওএইচ মূলক থাকে। ডি গ্লুকোজের ক্ষেত্রে কি মনে রাখবো, 5 নাম্বার কার্বনের ডান সাইডে কোন মূলক থাকে, ওএইচ মূলক থাকে। ওকে, তাহলে এখানে এইচ, এবার এখানে ওএইচ মানে এখানেও ওএইচ, এখানে এইচ। এবার উল্টে যাবে, এখানে ওএইচ মানে এখানে ওএইচ, এখানে ওএইচ মানে এখানে ওএইচ। তাহলে বাকিগুলোতে হাইড্রোজেন বসাই দাও। ওকে, এটা হচ্ছে ডি গ্লুকোজ। তাহলে তোমার কার্বন দেখো, কার্বনের সংখ্যা খেয়াল করো, 1 2 3 4 5 6। এই 5 নাম্বার কার্বনের ডাইন সাইডে যদি ওএইচ মূলক থাকে, 5 নাম্বার কার্বনের ডাইন সাইডে ওএইচ মূলক থাকলে সেটাকে আমরা বলবো ডি গ্লুকোজ। সেটাকে আমরা কি বলবো, ডি গ্লুকোজ। ওকে, সেটাকে আমরা কি বলবো, ডি গ্লুকোজ। এখন এই যে আমরা যে গঠনটা দেখতেছি, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। এই যে গঠনটা, এটাকে বলে চেইন স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার। এবং এই গঠনটা দিচ্ছে বিজ্ঞানী ফিশার, বিজ্ঞানী ফিশার। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। কি বলা হয়, ফিশার, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন, ফিশার প্রজেকশন। ওকে, এরপরে আমরা গ্লুকোজের একটা রিং স্ট্রাকচার আঁকাতে হবে। হ্যাঁ, কি আঁকাতে হবে, রিং স্ট্রাকচার। হ্যাঁ, এখন রিং স্ট্রাকচার যেভাবে আমরা আঁকাবো সেটাকে বলা হয় হাওয়ার্ড প্রজেকশন। কি প্রজেকশন বলা হয়, হাওয়ার্ড প্রজেকশন। এগুলো বইয়ে নাই, এগুলো অন্য রাইটার থেকে আমি কালেকশন করছি, হাওয়ার্ড প্রজেকশন। তাহলে এটা একটু দেখো, হাওয়ার্ড প্রজেকশন কেমনে হয় খেয়াল করে দেখো। আমরা আচ্ছা, তোমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে তো জানো। এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের অ্যালডিহাইড মূলক, 1 নাম্বার প্রথমে যে অ্যালডিহাইড মূলক আছে, কার্বন, এখানে ডাবল বন্ড অক্সিজেন, এখানে হাইড্রোজেন। ওকে, এখন এইখানে কার্বন আর অক্সিজেন কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অবশ্যই অক্সিজেনের। এখন এইখান থেকে ইলেকট্রনকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক বেশি হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রনে নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নিয়ে গেলে তাইলে তোমার এখানে তোমার অক্সিজেনটা কেমন হবে, ধনাত্মক চার্জ হবে।
আর কার্বনটা কেমন হয়ে যাবে, ঋণাত্মক চার্জ হয়ে যাবে। ক্লিয়ার, ঋণাত্মক চার্জ হবে। ওকে, এখন আমাদের রিং স্ট্রাকচারের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা দূরবর্তী যে কার্বন থাকে, হ্যাঁ দূরবর্তী কার্বন আছে তোমার রিং স্ট্রাকচার গঠন করে, হ্যাঁ দূরবর্তী কার্বন। যেমন এখানে 1 নাম্বার কার্বনের সাথে আসলে মিলবে আছে তোমার, আচ্ছা আরেকটা জিনিস পড়ায়, সেটা হচ্ছে কাইরাল কার্বন। এই জিনিস বোঝাতে গেলে তোমাকে আরেকটা জিনিস পড়তে হবে, কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি জিনিস? কাইরাল কার্বন আছে যে কার্বনের 4টাতে ভিন্ন ভিন্ন কার্যকারীমূলক থাকে। বুঝা গেছে? মানে কার্বনের 4টাতে যদি ভিন্ন ভিন্ন কার্যকারীমূলক থাকে সেটাকে বলা হয় কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়। এখন তুমি খেয়াল করে দেখো এখানকার যে 1 নাম্বার কার্বন, এটাতে কি 4টাতে সমান সমান জিনিস আছে? দেখো এখানে কার্বনের এখানে অক্সিজেন আছে, হ্যাঁ 2টা হাতে, তাহলে এখানে 4টাতে তো সমান সমান মানে ভিন্ন ভিন্ন জিনিস নাই আর কি। হ্যাঁ, আবার খেয়াল করো তোমার এই কার্বনটা, খেয়াল করে দেখো এই কার্বনে এ হাতে ওইস, এ হাতে এইস, এই হাতে সিএইচ, আর পুরাটা মিলে ভিন্ন একটা জিনিস, তাহলে এটা একটা কাইরাল কার্বন। আবার এটার ক্ষেত্রে দেখো এখানে এইস, এখানে ওইস, এই সাইডে যা আছে এই সাইডে কি তা আছে? একই জিনিস তো না। তাহলে 3 নাম্বারটাও কাইরাল কার্বন, আবার 4 নাম্বারটাও কাইরাল কার্বন। তুমি হিসাব করে দেখো এই কার্বনের এই সাইডে আছে, এই সাইডে আছে, আবার এই হাতে একই জিনিস না। 5 নাম্বারটাও কাইরাল কার্বন, কিন্তু 6 নাম্বারটা কিন্তু কাইরাল কার্বন না। কেন কাইরাল কার্বন না? 6 নাম্বারটাকে তুমি যদি করো তাহলে কি পাবা? এই সাইডে তো কার্বন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন ওইস। এখন তুমি খেয়াল করো এখানে দেখো 2টা এইচ একই মূলক থাকতেছে, তাহলে তোমার 6 নাম্বার কার্বনও কিন্তু কাইরাল কার্বন না। ঠিক আছে, তাইলে দূরবর্তী যে কাইরাল কার্বন তার সাথে 1 নাম্বার কার্বনের কানেকশন হয়। বুঝা গেছে? মানে কার্যকরী মূলকের সাথে তোমার 5 নাম্বার কার্বনের কানেকশন হবে। এখন কানেকশনটা কিভাবে হয় সেটাই আমি দেখাচ্ছি, কানেকশনটা তোমার কিভাবে হচ্ছে। ওকে, এখন এইখানেও সেম ভাবে দেখো, এখানেও তোমার সেম ভাবে অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে এইখানেও তোমার অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনকে তোমার টেনে নিয়ে অক্সিজেন কি হবে? প্লাস হয়ে যাবে। অক্সিজেনটা কি হয়ে যাবে? প্লাস। অক্সিজেনটা কেমন হবে? প্লাস হবে। আর হাইড্রোজেনটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। হাইড্রোজেনটা এখানে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এখন একটু আগে আমি দেখাইছিলাম 1 নাম্বার কার্বন, দাঁড়াও এটা একটু ক্লিন করে দিই, এটা তো নেগেটিভ। খেয়াল করে দেখো এখানে কার্বন, এই যে অক্সিজেন হাইড্রোজেন, এই কার্বনটা তোমার কি ছিল বলো তো? একটু আগে বললাম নেগেটিভ চার্জ যুক্ত, আর অক্সিজেনটা পজিটিভ চার্জ যুক্ত। এখন এইখানেও দেখো তোমার অক্সিজেনটা কি পজিটিভ, হাইড্রোজেনটা নেগেটিভ না। এখন এই দুটা যখন এই 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনটা যখন কাছাকাছি আসবে তখন এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হবে? এই অক্সিজেনের সাথে তোমার যুক্ত হবে। তাহলে এখানে একটা ওএইচ মূলক হয়ে যাবে। এখন এখানে যখন ওএইচ মূলক হয়ে যাবে তখন কিন্তু আর তোমার এই ইটা থাকবে না আর কি, ডাবল বন্ডটা থাকবে না। এখানে কিন্তু আর ডাবল বন্ডটা থাকতেছে না, ডাবল বন্ড কি হয়ে যাবে? সিঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ, ডাবল বন্ড কি হয়ে যাবে? সিঙ্গেল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন তুমি খেয়াল করো এই কার্বনের কি আরেকটা ফাঁকা হয়ে যাচ্ছে না? এখানে দেখো 3টে হাত হচ্ছে, আরেকটা ফাঁকা হয়ে গেছে না? এখন তোমার এখানে কি ঘটবে? এখানে তো একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে না? এখন তোমার কি ঘটবে? এই কার্বনের সাথে এখানে তো তোমার সুন্দর, এখানে তো তোমার ওএইচ হলো, আর এখানে একটা অক্সিজেন ফাঁকা না? এই অক্সিজেনটা তোমার এই কার্বনের সাথে এসে যুক্ত হবে, এই যে অক্সিজেন। আশা করি এবার বুঝতে পারছো। যদি বুঝতে পারো সবাই ডান লিখো, ডান। ক্লিয়ার? এইটাকে বলা আছে হাওয়ার্ড প্রজেকশন। এটাকে কি বলা আছে? হাওয়ার্ড প্রজেকশন। এই রিং স্ট্রাকচার, আর রিং স্ট্রাকচারটা বুঝতে গেলে ওকে, তাহলে তুমি দেখো এই কার্বনের 4টে হাত তো তুমি বুঝে গেছো, এই হাত, এই হাত, আর এইখানে একটা, 3টা, একটা, 4টে হাত। ওকে, 4টে হাত তো তুমি বুঝে গেছো। এখন তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ আমরা কিভাবে বুঝবো? আলফা ডি গ্লুকোজ কোনটা আর বিটা ডি গ্লুকোজ কোনটা? এখন এই 1 নাম্বার কার্বনে ওএইচ ডাইন সাইডেও থাকতে পারে, আবার বাম সাইডেও যেতে পারে। আমরা আর একটা আঁকাই, দেখো খুব ভালো করে খেয়াল করো।
আর একটা আমরা আঁকাই। দেখো 1 2 3 4 5 6, 6 নম্বরে আমরা CH2OH দিয়ে দিই। এখন এই 5 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বন কি দিয়ে যুক্ত ছিল বলো তো? অক্সিজেন দিয়ে যুক্ত ছিল। এবার তোমার এখানে একটা OH ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, OH H, এবার এখানে ছিল OH, এখানে H, এবার এখানে OH, এখানে H। এখন এই যে গ্লুকোজটা আমি আঁকাইলাম না, এটা তো একটা ডি গ্লুকোজ, কারণ 5 নাম্বার কার্বন ওই ডাইন সাইডে ছিল, ডি গ্লুকোজ। এখন এটাকে যখন তুমি রিং স্ট্রাকচারে ফেলবা তখন এটা ডাইন সাইডে ঘুরে যাবে। কোন সাইডে ঘুরে যাবে? ডাইন সাইডের দিকে ঘুরবে। হ্যাঁ, ডাইন সাইডে ঘুরলে এই ওএসটা তোমার নিচে চলে আসবে। ওএসটা তোমার কোথায় চলে আসবে? তোমাদের বইয়ে দেখবা বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে, আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বন, আমাদের এখন খেয়াল করতে হবে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের ওএস নিচে থাকে। 1 নাম্বার কার্বনের ওএসটা কোন দিকে থাকে? নিচে থাকে। আর বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনের ওএসটা কোথায় ছিল বলো তো? উপরে। এখন এই গ্লুকোজ কিন্তু তোমার, এইটা হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজ। এটা কি গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ। তাহলে তুমি বইয়ের পাশে লিখে রাখো, এখানে পাশে লিখে রাখো যে তোমার 1 নাম্বার কার্বনে ওইস রাইট সাইড, ওইস যদি ডানে, অথবা 1 নাম্বার কার্বন ওইস ডানে থাকবে অথবা তোমার নিচে থাকবে, তাহলে সেটা হবে তোমার আলফা ডি গ্লুকোজ। সেটা কি গ্লুকোজ হবে? আলফা ডি গ্লুকোজ। আর যদি ওইস বামে থাকে, বা ওই যদি উপরে থাকে, বামে বা উপরে, তোমার বই উপরে আছে, কেন নিচে? দেখো তুমি যদি এই সাইডে ঘুরলে দাও তাহলে দেখবা ওইসটা তোমার অটোমেটিক্যালি নিচে হয়ে যাচ্ছে। ডাইন সাইডে থাকা মানে অলমোস্ট নিচে পড়ে যাচ্ছে। আর ওই যদি বামে বা উপরে থাকে তখন সেটাকে বলতেছি আমরা বিটা ডি গ্লুকোজ। সেটাকে আমরা কি বলবো? বিটা ডি গ্লুকোজ। তাহলে আমরা একটা রিং স্ট্রাকচার আঁকাই। হ্যাঁ, একটা রিং স্ট্রাকচার আঁকালে তুমি বুঝতে পারবা, সেটা এই সাইডে আমরা আঁকাই। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এবং দেখো এটা 1 নাম্বার 2 নাম্বার 3 4 5, এই 5 নাম্বার কার্বনের সাথে তোমার অক্সিজেন যুক্ত। আর এখানে কি থাকবে? CH2OH, এটা 6 নাম্বার কার্বন। এখন আমাকে বসাতে হবে জাস্ট খেয়াল করে দেখো, আমার ডানে যা থাকবে সব নিচে বসবে, সবকে নিচে বসবে। এখন দেখো 1 নাম্বার কার্বনে ওইস ডানে আছে, তার মানে ডানে, ওইস নিচে। 2 নাম্বার কার্বনে ওইস ডানে আছে, তার মানে ওইস নিচে। 3 নাম্বার কার্বনে ওইস বামে আছে, তার মানে ওইস উপরে। হ্যাঁ, দাঁড়াও, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6। এবার আসি আমরা 1 2 3 নাম্বার কার্বনে ওইস বামে, তার মানে উপরে। 4 নাম্বার কার্বনে ওইস ডানে মানে কি? তার মানে তোমার নিচে। হ্যাঁ, তাহলে বাকি আছে তোমার হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন বসাই দাও, এখানে হাইড্রোজেন বসাও, এখানে হাইড্রোজেন বসাও, এখানে হাইড্রোজেন বসাও, এখানে হাইড্রোজেন বসাই দাও। এখন তোমার প্রশ্ন, তুমি যদি চিন্তা করো যে আমার কি তাহলে এটা কি তাহলে তোমার আলফা ডি গ্লুকোজ। এটা কি গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ। এখন তোমার পরীক্ষাতে আসলে কি তুমি এত হিসাব কিতাব করে বসাতে পারবা? বসাতে পারবা না। তাহলে তোমাকে কিভাবে ইজি লাগবে আমি ইজি করে দিচ্ছি। হ্যাঁ, ইজি করে দিচ্ছি এখন, ঠিক আছে? খেয়াল করো, আমরা তাহলে রিং স্ট্রাকচারটা আবার দেখো আঁকাচ্ছি। 1টা 2টা 3টা 4টা 5টা, এটা হচ্ছে তোমার কানেকশন CH2OH। এখন তোমার কাজ কি? খুব দ্রুত বসাতে হবে, তাই তো? এখন সবসময় মনে রাখবা 2 নাম্বার কার্বনে OH নিচে বসে, তাহলে 2 নাম্বার কার্বনে OH নিচে, তার মানে 3 উপরে, আবার 4 নিচে, এটুক তো বসাতে পারবা। তাহলে বাকিগুলোতে হাইড্রোজেন বসাই দাও, বাকিগুলোতে তুমি হাইড্রোজেন বসাই দিবা। এখন এটা ধরো আমরা আলফা ডি গ্লুকোজ। এখন আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে সবসময় মনে রাখবা ওইস 1 নাম্বার কার্বন ওইস থাকবে নিচে আর এইচ থাকবে উপরে। এখন সেম জিনিসটাই দেখা গেলো তোমার বিটা ডি গ্লুকোজ আঁকাতে হবে। কি গ্লুকোজ আঁকাতে হবে? বিটা ডি গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে সেম জিনিসটাই আমি আর একটা ইসে আঁকাই দিচ্ছি। দেখো
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে 6 নাম্বার কার্বন আছে CH2 OH। সেম ভাবে এটা 2 নাম্বার কার্বন, তাহলে OH নিচে, এখানে OH, এখানে OH মানে এখানে OH, বাকিগুলোতে তুমি হাইড্রোজেন বসাই দিবা, বাকিগুলোতে তুমি হাইড্রোজেন বসাই দিবা। এখন বাকি আছে এটা আমরা বিটা ডি গ্লুকোজ আঁকাচ্ছি, তাহলে মনে রাখবা বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে OH থাকে উপরে, OH H। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো যে গ্লুকোজের রিং স্ট্রাকচার কেমনে আঁকাতে হবে। ওকে, আমি আবার বলি, যদি 1 নাম্বার কার্বনে OH মানে ডাইন সাইডে যা থাকবে সব নিচে বসবে, তুমি ওই স্ট্রাকচারের ক্ষেত্রে খেয়াল করবে ডাইন সাইডে যা থাকবে সব নিচে বসবে, ঠিক আছে? আর তাহলে ডাইন সাইডে যা থাকবে সব নিচে বসবে। যদি OH মূলক ডানে থাকে, 1 নাম্বার কার্বনে ডানে থাকে, এবং যদি 1 নাম্বার কার্বনের নিচে বসে তাহলে সেটা আলফা ডি গ্লুকোজ। আর 1 নাম্বার কার্বনের OH যদি বামে অথবা উপরে থাকে, বামে অথবা উপরে থাকে, তাহলে সেটা বিটা ডি গ্লুকোজ। সেটা কি গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ। আশা করি তুমি বুঝে গেছো। যদি তোমার 1 নাম্বার কার্বনে OH যদি ডানে থাকে অথবা 1 নাম্বার কার্বন নিচে থাকে, তাহলে সেটা আলফা ডি গ্লুকোজ। সেটা কি গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ। আর 1 নাম্বার কার্বনে OH যদি তোমার বামে থাকে বা উপরে থাকে, তখন সেটা বিটা ডি গ্লুকোজ, সেটা বিটা ডি গ্লুকোজ। আশা করি তুমি বুঝতে পারবে। এবং এই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের হিউজ ব্যবহার আছে। যেমন বিটা ডি গ্লুকোজ গঠন করতেছে সেলুলোজ, সেলোবায়োজ, হ্যাঁ। আলফা ডি গ্লুকোজ গঠন করে ম্যালটোজ, গ্লাইকোজেন। তার মানে তোমার এই আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ খুব ভালো করে বুঝতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং সবাই আজকে যা যা পড়াইলাম সবাই একটু নোট করবা, নোট করে গ্রুপে শেয়ার দিবা, হ্যাঁ, গ্রুপে একটু শেয়ার দিবা। ওকে, আর যার নোট সব থেকে ভালো হবে তার জন্য পুরস্কার থাকবে, তার জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে? তাহলে নোট করে একটু গ্রুপে শেয়ার দিও। ওকে, গ্রুপে শেয়ার দিও, এবং যার নোটটা সব থেকে সুন্দর হবে তাকে আমি পুরস্কৃত করবো। হ্যাঁ, পুরস্কার কি থাকবে সেটা পরে জানাই দিব, বা এটা পুরস্কার তো পুরস্কারই, জানানোর তো কিছু নাই, পেলেই বুঝতে পারবা। ওকে, আর ক্লাস কেমন ছিল সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আমরা এইভাবেই তোমার বাকি ক্লাসগুলো হয়তো এই রাত 10টা করে আমি নিব, টাইম জানাই দিব নি গ্রুপে বা তোমার ফেসবুক পেজে জানাই দিব। ওকে, তাহলে সবার জন্য অসংখ্য শুভকামনা, সবাই ভালো করে পড়াশোনা করো, সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।